ছাত্র শিবির গুপ্ত থেকে সুপ্ত হবে কিনা এটা ছাত্র শিবির নিজেই বলতে পারে। তবে ছাত্র শিবিরের বিভিন্ন যে অরাজনৈতিক দোকান আছে, দোকানপাট তারা খুলে বসে অমুক সংগঠন তমুক সংগঠন, হয়তোবা তারা এগুলার আন্ডারে ডাকসু করবে, ডাকসু করার চেষ্টা করবে। বাকি তাদের নিজস্ব কোনো প্যানেল থাকবে কিনা সেটা জানি না, তবে তাদের বিভিন্ন দোকানপাট অবশ্যই থাকবে ডাকসুতে, এটা আমি ধারণা করতে পারি, বা বর্তমান ফিল্ড থেকে যে আলোচনা হচ্ছে সেগুলো থেকে বলতেই পারি। বাকিটা তারা নিজেরা ডিসাইড করবে তারা প্রকাশ্যে আসবে কিনা। আরেকটা বিষয় এখানে একটু যুক্ত করা দরকার, আমি একটু ইন্টারফিয়ার করছি, সরি, যে প্রশাসনের মিটিং গুলোতে আমরা স্পষ্টভাবেই তো বলছি যে এই যে ছাত্র শিবির সে একটা যুদ্ধাপরাধী সংগঠনের ছাত্র সংগঠন, যেটা ভাইও বললেন যে ডাকসুর গঠনতন্ত্রের যে জায়গাটা, যে ৭১-এর সাথে সাংঘর্ষিক কোনো রাজনৈতিক দল এখানে ডাকসু করতে পারবে না, সেই পয়েন্টগুলোতে কিন্তু আমাদের ডিবেটটা সবসময় প্রশাসনের সাথে রয়েছে। ফলে এই ছাত্র শিবিরকে ডাকসুতে এন্টার করানোর যে জায়গাগুলোতে, সেগুলোতে যেমন আমাদের দ্বিমত আছে। ফলে ছাত্র শিবির এখান থেকে যেটা করতে পারে, বিশেষ করে হলগুলোতে যে স্বতন্ত্র প্যানেলকে সে ইউজ করতে পারে, স্বতন্ত্র প্যানেলকে ব্যবহার করেই সে তার রাজনীতিটাকে সেখানে, তার প্রার্থীগুলোকে হচ্ছে সে এখানে এন্টার করানোর চেষ্টা করতে পারে, এতটুকু আমার ধারণা আছে। জি, বুঝতে পেরেছি। মানে উমামা ফাতিমা যেই স্বতন্ত্র প্যানেল দেবে, সেই স্বতন্ত্র উমামা ফাতিমার প্যানেল আবার ভিন্ন, সেটা আবার সে আবার তার ফেসবুক পোস্টে স্পষ্ট করেই বলেছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি উমামা ফাতিমাকে এই আলোচনাটার মধ্যে আনছি এই কারণে, তিনি আকস্মিকভাবে এনসিপি থেকে পদত্যাগ করলেন, বৈষম্য কি কোথা কোথা থেকে যেন পদত্যাগ করলেন, তখনই বোঝা গিয়েছিল যে নতুন কোনো পরিকল্পনা আছে, এমন অভিযোগ অনেকেই করেছিলেন। পরে তিনি ডাকসুর ভিপি হওয়ার জন্য ঘোষণা দিলেন, রাইট? সো যেহেতু পুরো বিষয়টি শুধু ডাকসু নয়, পুরো বাংলাদেশের সামগ্রিক রাজনীতিটা এখন মেটিকুলাসলি ডিজাইনড ওয়েতে হচ্ছে, ফলে আপনাদের কাছে কি এরকম সন্দেহ আছে যে এই উমামার আকস্মিকভাবে পদত্যাগ, তারপরে ডাকসু প্যানেলে স্বতন্ত্র প্যানেল তৈরি করা, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিষিদ্ধ করা, এই সবগুলো একই সূত্রে গাঁথা কিনা? প্রথমত হচ্ছে আপনি যে শব্দটা ব্যবহার করলেন, মেটিকুলাসলি ডিজাইনড ওয়েতে রাজনীতি চলছে, এই শব্দটার আমি প্রতিবাদ করি। মানে এই যে কথাটা আপনি লেপন করে দিলেন, কেন আপনি প্রতিবাদ করবেন? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনের অংশ ছিলেন না। কেন আপনারা তাকে ক্ষমতায় বসিয়েছেন? না, এই কথা যদি বলানো হয় যে আপনি দাবি করছেন আমরা নির্বাচন করে, আপনি দাবি করছেন আন্দোলনের নেতৃত্ব আপনারা দিয়েছেন, ছাত্র শিবির দেয়নি, আপনি দাবি করছেন যে আপনারাই নেতৃত্ব দিয়েছেন, তাই তো? আন্দোলনে অংশগ্রহণকারী একটা বড় অংশের মতের বাইরে দিয়ে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, এবং তিনি দাবি করছেন যে এটা পুরো মেটিকুলাসলি ডিজাইন। আপনি মানে আপনাকে তো ভাই পরম্পরাটা বুঝতে হবে, যুক্তি দিয়ে কথা বলতে হবে, এটা আবেগে কথা বললে তো হয় না ভাই। আবেগে কথা বলছি না। প্রথমত বিষয় হচ্ছে আপনি যখন এখানে বসে বলছেন যে আপনাদের রাজনীতি একটা মেটিকুলাসলি ডিজাইনড ওয়েতে চলছে, প্রথমত এই যে অ্যাডজেক্টিভ, এটা ঠিক না। আপনি আমাকে মিসকোট করছেন। আপনাদের রাজনীতি আমি বলিনি, বলছি দেশের সামগ্রিক আমাদের রাজনীতির কথা বলছি না। ডক্টর ইউনূসের ভাষায় মেটিকুলাসলি ডিজাইনড, সেখানে সেটা আপনি প্রতিবাদ করছেন। আর তাহলে মানে ডক্টর ইউনূস আপনাদেরই সরকার এবং আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে আপনারা দাবি করছেন, তাই না? সমস্যাটা কি? ডক্টর ইউনূসকে এই দেশের জন অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস এই দেশের রক্তের উপরে দাঁড়িয়ে সে একটা সরকার নির্বাচন করে, কিন্তু ডক্টর ইউনূসকেই আনতে হবে এই ধরনের কোনো মতামত একটা বড় অংশের ছাত্র আন্দোলনে অংশের কাছে মতামত নেওয়াই হয়নি। সেই জায়গা থেকে আমরা শুরু থেকে সেই কথাগুলো বলছি। সেই জায়গাগুলো নিয়ে কাজ করছেন না আপনারা, তো সেই জায়গাগুলো নিয়ে কাজ করছেন না। কোন জায়গাগুলো নিয়ে কাজ করা হচ্ছে? আপনি বলছেন যে ছাত্রদের একটা বড় অংশের মতামত নেওয়া হয়নি, এই কথাগুলো তো আপনারা বলছেন না। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা তাদেরকে বসিয়েছে। কে বলছে এই কথাগুলো? কে বলছে তাহলে? সেটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। কেউ বলছে না, আমাদের কান পর্যন্ত তো এসে পৌঁছাচ্ছে না। বাংলাদেশের কোনো গণমাধ্যমে আপনাদের এই দাবি দেওয়া কি প্রকাশিত হয়? গণমাধ্যমকে যদি আপনি গণমাধ্যমে প্রকাশিত তারা করছেন না, কিছু কিছু মাত্রায় তো তারা করছেন। তাহলে আমার কান পর্যন্ত কেমন করে আসবে আপনি আমাকে বলুন। সেটা তো হচ্ছে যে ভাই আমাদের গণমাধ্যমের ব্যর্থতা, সেটা আমাদের ব্যর্থতা। বাস্তবে আসেন, ঠিক আছে? বাস্তবে আসেন। হ্যাঁ, আপনি অনেক আর্গুমেন্ট করতেই পারেন, কিন্তু রিয়ালিটি খুব কঠিন। আমাকে শেষ করতে হবে, এই আলোচনা অলরেডি 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, আমি শেষ করছি। সো আগামী ইলেকশন নিয়ে আপনাদের প্রস্তুতি কি বলুন? আগামী ইলেকশন নিয়ে আমরা
যেটা বললাম তো যে আমরা যারা বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো আছি আমরা আলোচনা করছি, আমরা যদি সম্ভব হয় একসাথে সম্মিলিত ভাবেই সেই লড়াইটা করার চেষ্টা করব। সেখানে কি ইউনিয়ন থাকবে, ছাত্র ইউনিয়ন থাকবে নাকি আপনারা আলাদা হবেন? আমি বিষয়টা বলেছি আলোচনাধীন। যদি আমরা একসাথে করি, জোটবদ্ধভাবে করি, তাহলে তো সেখানে শুধু ছাত্র ইউনিয়ন না, সেখানে গণতান্ত্রিক ছাত্রজোটভুক্ত সংগঠনগুলো, গণতান্ত্রিক ছাত্রজোটের বাইরেও সাম্রাজ্যবাদ বিরোধী যে সংগঠনগুলো আছে এবং আদিবাসী যে সংগঠনগুলো, তারাও যদি আমাদের সাথে একই সাথে নির্বাচন করতে, সেটা একসাথে হতে পারে। আলোচনাধীন, আলোচনার পরে বলতে পারে। আপনি টিএসসি ঘটনাতেও দেখেন, টিএসসি তে যখন রাজাকারের ছবি তারা প্রদর্শন করছেন, আমরা প্রশাসনকে ডেকে ওই ছবি নামানোর জন্য কথা বলছি, প্রশাসন সেখানে আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা যাবত কথাবার্তা বলে ওই ছবি নামায়। নামানোর পরবর্তীতে আমরা এই দাবিও করলাম যে ওই অনুষ্ঠান বন্ধ করতে হবে। শুধু আমরা নয়, আপনি দেখবেন যে পরবর্তীতে টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, ওমেন এন্ড জেন্ডার স্টাডিজ, মাস কমিউনিকেশন জার্নালিস্ট বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিবৃতি পর্যন্ত দিয়েছে। ফলে দেখেন, এটা তো শুধু আমাদের বিষয় না, আমরা আমাদের যে দায়িত্ব, আমরা সর্বোচ্চ কি করতে পারি, আমরা দাবি করতে পারি, আমরা আন্দোলন করতে পারি, আমরা যৌক্তিকভাবে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারি। আমরা সেই কাজটা করেছি। একটা না হলে তো আর যদি আমরা কিছু করি যে জোরপূর্বক, সেটা তো মব হয়ে যাবে। আমরা মব করতে চাই না, আমরা মুভমেন্ট করতে চাই। এবং সেই জায়গা থেকে আমাদের যতটুকু এখতিয়ার ছাত্র সংগঠন হিসেবে বা একজন ছাত্র হিসেবে আমরা সেই কাজটা করেছি। প্রশাসনের দায়িত্ব ছিল এটাই যে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে চাচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তখন এটাকে বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু প্রশাসন সেই কাজটি করেননি। প্রশাসন রাত 11টার সময় আমাদের সাথে মিটিং এ বলছেন যে আমরা পারমিট ক্যান্সেল করছি, পরবর্তীতে ডেইলি স্টারকেও সেই কথাটা বলছেন। আবার যখন শিবির সেই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন, তখন আবার ডেইলি স্টারকে সে বলছেন যে তিনি তার পূর্ববর্তী বক্তব্য প্রত্যাহার করছেন, যে না, তিনি এরকম কিছু বলেন না। ফলে কি এই প্রশাসনকেই আমরা প্রশ্নবিদ্ধ করব না? শিবির বা ছাত্রলীগ বা যে কোনো সন্ত্রাসী সংগঠন এই ক্যাম্পাসে তখনই স্পেস করতে পেরেছে তাদের অগণতান্ত্রিক রাজনীতি নিয়ে, যখন প্রশাসন সেই স্পেসটা তৈরি করে দিয়েছিল। আমরা প্রশাসন বলতে আপনি অনেক কিছু বোঝাতে পারেন। প্রশাসন বলতে কি আপনি সরাসরি ভিসি কে বলছেন কিনা? ভিসি, প্রক্টর এবং সমগ্র, এবং হল প্রশাসনের ক্ষেত্রে তো আমি প্রভোস্টকে বলবো। পুরো প্রশাসনিক বডি যেটার মধ্য দিয়ে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটিটা রান করছে, তাহলে শুনেন আপনারা বলছেন শিবির হয়তো তারা খুব ঢাকঢোল পেটাচ্ছে যে তারা প্রভাব বিস্তার করছে, কিন্তু আসলে করছে না। এটি কাউসারও বললেন, অদিতিও বললেন। হ্যাঁ, দেখুন, আমরা জানি বাংলাদেশে যেই দলের সরকার ক্ষমতায় থাকে সেই দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ করে, রাইট? কারণ প্রশাসনিক ক্ষমতাটি তাদের অধীন থাকে। তো কাউসার, এখন ভিসি এবং প্রশাসন মানে ভিসি, প্রক্টর, হল প্রভোস্ট সব যদি শিবিরের হয়, আপনার নিয়ন্ত্রণের বাইরে না কিভাবে করে বলছেন? কাউসার আহমেদ, কাউসার আহমেদ আপনি আনমিউট করেন। হ্যাঁ জি, আমি আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা দুজনই বলছেন যে শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নিয়ন্ত্রণ এটি আপনারা মানেন না। তাদের হয়তো কর্মকাণ্ড আছে, প্রকাশ্য আছে, আগে ছিল না, কিন্তু আপনারা এটা ঢালাওভাবে মানতে নারাজ যে তাদের প্রভাব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দলই নিয়ন্ত্রণ করে। আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলের রাজনীতির ক্ষেত্রে দেখেছি যখন তার দল ক্ষমতায় থাকে। তো এখন ধরেন গত 15-16 বছর ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছে, কারণ তাদের দল ক্ষমতায় ছিল, ভিসি ছিলেন তাদের দল মতো, রাইট? এখন ছাত্র শিবির নিয়ন্ত্রণ করছে, আপনারা মানতে রাজি নন, অথচ উপাচার্য, প্রক্টর, হলের প্রভোস্ট সব হচ্ছে গিয়ে জামাত শিবির পন্থী। আপনারা কেমন করে বলছেন যে তাদের নিয়ন্ত্রণে নাই? আমি জানি না আপনি কোন উৎস থেকে শিওর হলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রভোস্ট, সকল একটু আগে তো অদিতিই বললেন, একটু আগে তো অদিতিই বললেন। প্রথমত মিসকোট করবেন না, আমি এখানে একটু বলছি যে এখানে প্রশাসনের ভূমিকাটাকে আমরা প্রশ্ন করছি। আমি কিন্তু একেবারেও ক্লেম করি নাই যে তারা হচ্ছে শিবির করতে এরকম কোনো ও মাই গড, অদিতি আমার কাছে নাই। না না না, আমি আপনাকে একদম সুনির্দিষ্ট করে জিজ্ঞেস করেছি যে আপনি প্রশাসন বলতে অনেক বড় একটা প্রেক্ষাপট বোঝে, আপনি কি ভিসি কে মিন করছেন কিনা?
আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ, ভিসি আমি কি ভিসিকে কি জামাত হিসেবে মিন করছি, আমি কি ভিসিকে জামাত হিসেবে মিন করছি কিনা, বা এই প্রশ্ন তো আপনি আমাকে করেন নাই। আপনি বোঝাতে চাচ্ছেন যে এই প্রশ্রয়দাতা হিসেবে আপনি কাকে মিন করছেন। আমি এখানে স্পষ্টভাবে বলেছি ভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি চালাতে যে প্রশাসনটা লাগে, আমি সেই প্রশাসনকে প্রশ্ন করেছি। খুবই স্পষ্টভাবে আমি প্রশাসনকে চাপ প্রয়োগ করেছি এবং প্রশ্ন করেছি। ফলে মিসকোট করে যদি আপনি একটা বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা সমস্যাজনক। কাউসার আহমেদ, আপনাদের প্রস্তুতি কিরকম? আমাদের প্রস্তুতি ভালো, আমরা আমাদের অনেকেই কাজ করছে, আমরা নিজেরা কাজ করছি, সংগঠন হিসেবে আমরা ডাকসু নিয়ে কাজ করছি। আমাদের প্রার্থিতা হয়তো কয়েকদিন মধ্যেই নিশ্চিত করা হবে, বাছাই করা হবে, এটা সংগঠনের আলোচনার ভেতরে আছে আমাদেরও। আমরা অবশ্যই ভালো একটা ফোর্স নিয়েই হচ্ছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং আমি আপনার একটা কথার উত্তর দিতে চাই, আপনি বললেন যে হচ্ছে মেটিকুলাস ডিজাইন বা ডক্টর ইউনূস আমাদের মতামত নেয়নি। তো সুলতানা রহমান আপা, আপনারা সাংবাদিক, আপনারা মিডিয়া হয়ে যদি আমাদের কাছে আসেন তাহলেই আমরা কিন্তু এই কথাগুলো বুঝাইতে পারবো। আজকে আপনি মিডিয়া হয়ে আমাদের কাছে আসছেন, এই কারণে আমরা বুঝাইতে পারছি। কাউসার আহমেদ শুনেন, খুব দুঃখের কথা বলি, অত্যন্ত আমার শেষ যদিও তবু দুঃখের কথা বলি। এই আমার বিদেশে থেকে আমার কোনো ঠেকা পড়ে নাই বাংলাদেশকে নিয়ে আমার এত কথা বলতে হবে। দেশটা ধ্বংস হয়ে গেছে দেখে আমাকে কথা বলতে হচ্ছে। আমি বাংলাদেশে থাকি না আজকে 9 বছর, কিন্তু আমার নিজের অন্য চাকরি বাকরি রেখে আমার এই কাজগুলি করতে হচ্ছে, কারণ আমি জানি বাংলাদেশে গণমাধ্যম আর স্বাধীন নয় যেখানে আপনাদের কথা উঠে আসে না। আপনাদের প্রতি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা যে আপনারা সময় দিয়েছেন। আমি নিয়মিত আপনাদের মতামতগুলি তুলে ধরতে চাই। দেখুন, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেটাই গণতন্ত্রের সৌন্দর্য, রাইট? আমি অদিতি অনেক আর্গুমেন্ট করলাম, আই ডোন্ট মাইন্ড, আমি জানি না অদিতি মাইন্ড করেছে কিনা, কিন্তু এই ভিন্নতার মধ্য দিয়েই, তর্ক বিতর্কের মধ্য দিয়েই অগ্রসর হয়। পৃথিবীতে কেউ পারফেক্ট না, কোন সিস্টেমও পারফেক্ট না, ভুল ত্রুটি সবকিছু থাকে। এইটাকেই কতখানি আমরা মিনিমাইজ করে অগ্রসর হতে পারি সেটি টার্গেট থাকে। কিন্তু আজকে যখন আমার দেশের মৌলিক ভিত্তি হুমকিতে, আমার দেশের সবকিছু আমি বলবো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আপনারাই সেখানে শক্তি যে আবার একে ঐক্যবদ্ধ করে আনতে পারেন। অনেক ভুল ত্রুটি আমাদের এই 54 বছরে হয়েছে। আপনারা যেটি 16 বছর দেখেন, আমি দেখি 54 বছরে অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে। সেই ভুল ত্রুটিকে কমিয়ে কিভাবে আমরা সামনে অগ্রসর হতে পারি, আমার মনে হয় সেটি আমাদের কাঙ্ক্ষিত হওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। ভিন্নতা থাকবে, মতভেদ থাকবে, কিন্তু সন্ত্রাসের যেমন কোনো জায়গা নেই রাজনীতিতে, গণতন্ত্রে ঠিক এমনি ভাবে অন্যের মত প্রকাশের স্বাধীনতাও থাকাটা খুব বেশি জরুরি গণতন্ত্রে। তাহলেই না একটা গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হয়। অনেক বড় একটা লেকচার দিয়ে দিলাম। অদিতি ইসলাম এবং কাউসার হামিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি আবারও বলি, অদিতি আমার খুব প্রিয়। অদিতিকে প্রথম এই আন্দোলনের সময় যখন প্রথম আমি দেখেছিলাম, আমি খুবই মুগ্ধ হয়েছিলাম তার স্পিরিট, তার কথা শুনে। আজকেও মুগ্ধ আছি, কোনো অসুবিধা নেই, ভিন্নতা তো থাকবেই। অদিতি এবং কাউসার হামিদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবং কাউসার হামিদ, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি যেভাবে লিগালি প্রত্যেকটি পয়েন্ট ব্যাখ্যা করলেন, নিশ্চয়ই অসাধারণ। আপনারা যদি সচেতন থাকেন নিশ্চয়ই বাংলাদেশ পথ হারাবেন। এবং আমি অয়নকে একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই। অনয় এনামুল হাসান অনয়কেও একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই, কিন্তু যদিও ইন্টারনেট সংযোগের কারণে তাকে শেষ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু অদিতি এবং কাউসার, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। সেই কথাই বলছিলাম যে বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশের তরুণরা যদি সচেতন থাকে, জাগ্রত থাকে, কখনোই বাংলাদেশ পথ হারাবে না, কারণ তরুণরাই বাংলাদেশের শক্তি, বাংলাদেশের প্রাণ। তারা নিশ্চয়ই যেই অশুভ চক্র বাংলাদেশে মানে ঘাঁটি করতে চাচ্ছে, যে অশুভ চক্র বাংলাদেশের উপর আবারও ঝাঁপিয়ে পড়তে চাচ্ছে, নিশ্চয়ই এই তরুণরাই আবারও তা রুখে দেবে। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।